707 ভূতলেনে আজকের অডিও স্টোরি পুরনো বাড়ি কাহিনী ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। এটা কিন্তু সত্যি ঘটনা। আমার জ্যাঠামণির মুখ থেকে শুনেছিলাম। তিনি ঠিক যেভাবে গল্পটা আমাকে বলেছিলেন আমিও সেইভাবে তোমাদের বলছি। আজ থেকে প্রায় 50 বছর আগেকার কথা। আমার বয়স তখন 20-22। সবে একটা ভারী অসুখ থেকে উঠেছি। ডাক্তার বললেন চেঞ্জে যেতে। একে অসুখে ভুগে অনেক টাকা খরচ হয়ে গেছে, তার উপর শরীর সারানোর জন্য বাইরেও যেতে হবে। তাই অনেক ভেবেচিন্তে কাছে পিঠে দেওঘরেই যাব ঠিক করলাম। ভোরবেলা ট্রেন থেকে নেমে এক চায়ের দোকানে খোঁজ নিয়ে বিলাসী টাউনে একটা বাড়ির সন্ধান পেলাম। বাঙালির বাড়ি। পাওয়া মাত্রই টাঙা ভাড়া করে এসে হাজির হলাম সেই বাড়িতে। বাড়িটা পুরনো, তা হোক, চারিদিক বেশ ফাঁকা। টাঙাওয়ালা বাড়ির কাছে টাঙা থামিয়ে বলল, আপনি এখানে প্রথম আসছেন বুঝি বাবু? হ্যাঁ। এরকম জায়গায় আপনি থাকতে পারবেন? খুব খারাপ জায়গা আছে কিন্তু। বিলাসী টাউন নামে টাউন হলেও তখন একেবারে ফাঁকা ও বুনো জায়গা ছিল। দিনের বেলাতেও গা ছমছম করত। বললাম, খুব পারবো। তাছাড়া বাইরে বেরোলে অত ভয় করলে চলে? টাঙাওয়ালা বলল, আমার খোঁজে একটা ভালো ঘর ছিল একেবারে মন্দিরের পাশে। যাবেন বাবু? আমি মালপত্র নামাতে নামাতে বললাম, না থাক, এখানটা বেশ নির্জন, আমার পক্ষে এই জায়গায় ভালো। এই বলে টাঙাওয়ালাকে বিদায় দিলাম। মনে মনে ভাবলাম, কি জানি টাঙাওয়ালার কথা শুনে আর কোথাও গিয়ে যদি কোনো পান্ডা গুন্ডার হাতে পড়ি। মালপত্র বাড়ির রোয়াকে রেখে দরজায় কড়া নাড়তেই একজন বয়স্ক ভদ্রলোক বেরিয়ে এলেন। কাকে চাই? আপনার এখানে কোনো ঘর খালি আছে? 1 মাস থাকবো। ভদ্রলোক আমার আপাত মস্তক একবার দেখে নিয়ে বললেন, পুরো বাড়িটাই খালি আছে। আমি ওপরে থাকি, আপনি নিচে থাকবেন। 1 মাসের জন্য কিন্তু 10 টাকা ভাড়া দিতে হবে। পারবেন তো? আমি কোনো কথা না বলে 10টা টাকাই বার করে দিলাম। বাড়িটা ছোট, নিচে 2টো ঘর, রান্নাঘর, ওপরে একটি ঘর, ছাদ, বারান্দা। বাড়ির বাইরে পাতকো পায়খানা, চারিদিকে গাছপালা, বন, মাঝে মাঝে 2-1টা ঘর বাড়ি, দূরে পাহাড়ের রেখা। যাই হোক, ভদ্রলোক টাকা 10টি অগ্রিম নিয়ে ঘর পরিষ্কার করে একটি ক্যাম্প খাট পেতে দিয়ে চলে গেলেন। আমি তাতেই বিছানা পেতে ফেললাম। তারপর ঘরে তালা দিয়ে দোকান বাজার করে আনলাম। সঙ্গে স্টোভ ছিল। তাইতেই রান্না করে খেয়ে দিয়ে দুপুরটা ঘুমিয়ে কাটালাম। বিকেলে মন্দির ঘুরে কিছুটা ভালো ঘি, প্যাঁড়া, চমচম কিনে ঘরে ফিরে এলাম। তখন সন্ধে হব। কার্তিকের শেষ, অল্প অল্প শীত পড়েছে। ঘরে এসে তালা খুলেই অবাক। দেখলাম ঘরের ভেতর হ্যারিকেনটা কে যেন জেলে রেখে গেছে। পেরেকে দড়ি বেঁধে তাইতে আমার জামা কাপড় সব সাজিয়ে গুছিয়ে রেখেছে। আমি তো ভেবেই পেলাম না এরকমটা কি করে হলো। কেননা চাবি রইল আমার কাছে, অথচ ঘরের কাজ করলো কে? বাড়ির মালিকের নাম গজেন বাবু। আমি তাকে ডাকলাম। 2-3 বার ডেকেও যখন সাড়া পেলাম না, তখন টর্চ জেলে ওপরে উঠতেই দেখি ঘরে তালা দিয়ে একজন মধ্যবয়সী মহিলা নেমে আসছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা গজেন বাবু আছেন? মহিলা আমার দিকে একবার তাকিয়ে দেখে কিছু না বলে নেমে গেলেন। মনে মনে খুব রাগ হলো আমার। আচ্ছা অভদ্র তো। মেজাজটাও খিঁচড়ে গেল। কেননা এই ঘরে যখন অন্য কোনো দরজা নেই, তখন নিশ্চয় ডুপ্লিকেট চাবি ব্যবহার করা হয়েছে।
এতে অবশ্য আমার উপকার হয়েছে, তবুও এই জিনিস কখনো বরদাস্ত করা যায় না। আমি সে রাতে 2-4টে পরোটা তৈরি করে প্যাঁড়া চমচম খেয়ে অনেক রাত পর্যন্ত বই পড়ে ঘুমোতে গেলাম। ঘুম যখন ভাঙলো তখন সকাল হয়েছে। ঘুম থেকে উঠেই গজেন বাবুকে বাইরে কুয়োতলায় দাঁতন করতে দেখলাম। আমিও তাড়াতাড়ি দাঁত মাজার সরঞ্জাম নিয়ে বাইরে এলাম। গজেন বাবু একগাল হেসে বললেন, কি ভায়া, রাতে ভালো ঘুম হয়েছিল তো? আমি হেসে বললাম, আগে হ্যাঁ। তারপর গতকালের কথাটা বললাম। শুনে গজেন বাবু একটু গম্ভীর হয়ে গেলেন। তারপর বললেন, টাকা কড়ি সব সময় নিজের কাছে রাখবেন। সন্ধ্যের পর জানলা দরজা বন্ধ করে দেবেন। কেউ কড়া নাড়লে দরজা খুলবেন না, কিন্তু এসব জায়গা ভালো নয়। তাছাড়া রাত্রে আমি এখানে থাকি না, ওধারে আমার আর একটা বাড়ি আছে, সেইখানেই থাকি। তা না হয় হলো, কিন্তু আমার ঘরে আলোটা জ্বাললো কে? আপনার স্ত্রী? আমার স্ত্রী? তিনি তো অনেক দিন আগে গত হয়েছেন। তাহলে ওই মহিলা কে? গজেনবাবু হেসে বললেন, আপনি ভুল দেখেছেন, এখানে কোনো মহিলা থাকেন না। এমন সময় হঠাৎ একটা ছাগলকে হ্যাট হ্যাট করে তাড়া দিতে দিতে আমার প্রশ্নটা সম্পূর্ণ এড়িয়ে কেটে পড়লেন গজেনবাবু। এরপর সারাদিনে যতবার গজেনবাবুর সঙ্গে দেখা হলো ততবারই তিনি আমাকে এড়িয়ে যেতে লাগলেন। আজ তাই ঠিক করলাম, বেলাবেলি মানে সন্ধ্যের আগেই এখানে ফিরে এসে দাঁড়িয়ে দেখব কে কিভাবে ঘরে ঢোকে। তাই করলাম। সন্ধ্যের আগেই ফিরে এসে দূরে দাঁড়িয়ে বাড়িটার দিকে তাকিয়ে রইলাম। সন্ধ্যেটি যেই উত্তীর্ণ হলো, অমনি দেখলাম আলো জ্বলে উঠল ঘরের ভেতর। ভয়ে কাঁটা দিয়ে উঠল গায়ে। চারিদিক নিস্তব্ধ, নিঝুম, কেউ কোথাও নেই। আমি টর্চের আলোয় পথ দেখে ঘরে যেতে গিয়ে তালা খুলে যা দেখলাম, তাতে সারা শরীর রোমাঞ্চিত হয়ে উঠল। দেখলাম আমার এঁটো বাসনপত্তর কে যেন মেজে ঝকঝকে করে রেখেছে। এলোমেলো বিছানা পরিপাটি করে মায় আমার রাতের খাবারটি পর্যন্ত তৈরি করে রেখেছে। বুকের রক্তহীন হয়ে গেল। এ কোথায় এসে উঠেছি আমি? কাউকে যে ডাকবো, ভয়ে গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। গজেন বাবুও সন্ধ্যের পর থাকেন না এখানে। কেন যে থাকেন না তা এবার বুঝতে পারলাম। তবু বুঝতে পারলাম না ওই মহিলাটি কে। তবে কি? হতাশ ভাবে ধপ করে বসে পড়লাম বিছানায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সবে 6:30। চারিদিক ঘন অন্ধকারে ঢাকা। এ রাতে কোথায় বা যাব? বসে বসে মনস্থির করে ফেললাম, আজকের রাত্রিটা যেমন করে হোক এখানে কাটিয়ে কাল সকাল হলেই পালাবো এখান থেকে। কিন্তু সারাটা রাত এখানে যে কিভাবে কাটবে তা ভেবেই পেলাম না। অনেকক্ষণ বসে থেকে কোনো ক্রমে রাত 9টা করলাম। তারপর সঙ্গে আনা প্যাঁড়া চমচম খেয়ে নিলাম। যে রান্না তৈরি করা ছিল তাতে হাত দিলাম না। এবার জল খেতে হবে। কিন্তু কলসি গড়াতে গিয়ে অবাক, এ কি, জল কই? বাইরে যাবার আগে জলপূর্ণ কলসি যে আমি নিজে হাতে বসিয়ে রেখে গেছিলাম। আমার সারা গা তখন নীল হয়ে উঠেছে। তার উপর ভয়ে এবং প্যাঁড়া চমচম খাওয়ার ফলে গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। কি আর করি, বাইরে কুয়োতলায় গিয়ে জল আনতে ভয় করছিল। তবুও যেতেই হবে। যেতে গিয়েই বাধা পেলাম। দরজা খুলতে গিয়ে দেখি দরজাটা বাইরে থেকে বন্ধ। অনেক টানাটানি করেও সেই দরজা কিছুতেই খুলতে পারলাম না। এমন সময় হঠাৎ দপদপিয়ে হ্যারিকেনটাও নিভে গেল। আমার গা দিয়ে কলকল করে ঘাম বেরোচ্ছে। ভয়ে আমি জোরে কাঁপা গলায় বললাম, কে তুমি? কে আমাকে এইভাবে ভয় দেখাচ্ছ?
আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। তাছাড়া তুমি আমাকে অনেক কাজ এমনিই তো করে দিচ্ছ, তবে কেন এমন করছো আমার সঙ্গে? আমায় তুমি রক্ষা করো। হঠাৎ বাইরে কুতলায় ঠিক করে একটা শব্দ হলো। নিশ্চয়ই কেউ জল তুলতে এসেছে। অনেকে এই কুয়ো থেকে দিনের বেলায় জল নিতে আসে দেখেছি, কিন্তু রাতে কেউ আসে কিনা জানি না। কি করেই বা জানবো? সবে তো একটা দিন এসেছি। তাড়াতাড়ি জানলা খুলে কুয়োতলায় তাকাতেই দেখলাম কুয়োয় পড়ে একটা হ্যারিকেন জ্বলছে। আর তারপরে যা দেখলাম সে এক বিভৎস দৃশ্য। কুয়োতলায় ভাঙা পায়খানার ধারে বড় একটা গাছের ডালে সেই মহিলা গলায় দড়ি দিয়ে ঝুলছে। কি ভয়ঙ্কর সেই দৃশ্য! জিভটা এক হাত বেরিয়ে এসেছে, মুখটা যন্ত্রণায় বিকৃত হয়ে গেছে, আর ঠেলে বেরিয়ে আসা বড় বড় চোখ দুটো এক দৃষ্টে আমার দিকে চেয়ে আছে। আমি জ্ঞান হারিয়ে ফেললাম। পরদিন সকালে যখন চোখ মেললাম তখন দেখলাম ঘর ভর্তি লোক। গজেনবাবু আমার মাথার কাছে বসে হাওয়া করছেন। আমি আস্তে আস্তে উঠে বসলাম। তারপর সবকিছু খুলে বললাম সবাইকে। আমার বৃত্তান্ত শুনে প্রত্যেকেই বকাবকি করলেন গজেনবাবুকে। গল্পটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।